12 ক্লাসে ফেল করার পর বাবা আমার জন্য বাসায় এক শিক্ষক রেখেছিলেন। স্যার যখন প্রতি সপ্তাহে পড়াতে আসতেন তখন থেকেই মায়ের আচরণে কিছুটা পরিবর্তন দেখতাম, যা আমাকে ভাবিয়ে তুলেছিল। স্যার প্রায় কোনো না কোনো অজুহাতে ঘরের বাইরে যেতেন। একদিন দেখি তিনি মায়ের ঘরে আছেন এবং হাসাহাসি করে কথা বলছিলেন। তারপর যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। একদিন মা বাইরে থাকায় আমি বাড়িতে একা ছিলাম এবং টিউশনের প্রস্তুতি নিচ্ছিলাম। আমি একটি ছোট ফ্রক পরেছিলাম, যা আমাকে বেশ সুন্দর লাগছিল। আমার টিউশন শিক্ষক আসার পর আমাকে বারবার লক্ষ্য করছিলেন। পড়ানোর মাঝখানে হঠাৎ তিনি একটু থেমে মৃদু হাসলেন এবং বললেন, তুমি অনেক সুন্দর, তোমার মায়ের মতোই ভালো দেখাচ্ছে। এরপর তিনি আরও বললেন, তোমার মধ্যে সত্যিই কিছু বিশেষ কিছু আছে, যা আমি খুব পছন্দ করি। এই বলে তিনি আমার কাছে এসে বসলেন। তারপর আমি রাইমা, 17 বছর বয়সী। ছোটবেলা থেকে আমি কিছুটা শান্তশিষ্ট ও সুন্দর মেয়ে ছিলাম। গায়ের রং ছিল একদমই ফর্সা। আমার জীবনে এমন কিছু ঘটবে তা কখনো কল্পনাও করিনি। টিউশন পড়াতে আসা স্যারের প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়েছিল, কিন্তু পরে সেই স্যারের সাথে আমার এবং মায়ের সম্পর্ক নিয়ে এমন কিছু ঘটনা ঘটল যা আমাদের ধারণার বাইরে ছিল। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার কলেজে যাওয়ার কথা ছিল, কিন্তু 12 ক্লাসের গণিত পরীক্ষায় খারাপ ফল করায় তা সম্ভব হয়নি। অঙ্কে দুর্বলতার কারণে ভালো করতে পারিনি। বাবা কখনো আর্থিক সাহায্য করেনি। তার মতে, তুমি নিজে পরিশ্রম করলেই কিছু অর্জন করতে পারবে। তাই আমাকে শুধু গণিত নয়, পুরো বার্ষিক পরীক্ষায় আবার বসতে হলো। গণিত ছিল আমার জন্য বড় চ্যালেঞ্জ। বাবা এবার কঠোর সিদ্ধান্ত নিলেন। আগে কোচিং ক্লাসে যেতাম, কিন্তু এবার তিনি বললেন, তুমি কোচিংয়ে মনোযোগ দিচ্ছ না, তাই বাড়িতে একজন বিশেষ শিক্ষক লাগবে, যিনি শুধু গণিত পড়াবেন। এই সিদ্ধান্তে প্রথমে কিছুটা অস্বস্তি হয়েছিল, কিন্তু কিছু বলিনি। মাও বাবার সামনে কথা বলতে দ্বিধা করতেন। নতুন শিক্ষকের সাহায্যে গণিতে মনোযোগ বাড়ানোর চেষ্টা করলাম। বাবার সিদ্ধান্ত ধীরে ধীরে যথাযথ মনে হলো। স্কুল থেকে ফিরে দুপুর 1টার মধ্যে সব গুছিয়ে নিতাম, কারণ 2টায় টিউশন শুরু হবে। প্রথমবারের মতো শিক্ষকের সাথে দেখা হলো। তিনি প্রায় 30 বছরের কম বয়সী এক যুবক ছিলেন। কিছুটা লাজুক লাগছিল, সম্ভবত আমি তার প্রথম ছাত্রী। এবার আমি মন থেকে চাইলাম সত্যিই গণিতে ভালো করতে। প্রথম দিন শিক্ষক খুব বেশি চাপ দেননি, তাই আমি একটু স্বস্তি পেলাম। তবে শিক্ষককে দেখে মনে হয়েছিল তিনি খুবই পেশাদার এবং কিছুটা লাজুক প্রকৃতির মানুষ ছিলেন। কিছুদিন ভালোভাবেই কাটল। শিক্ষকের পাঠদান সংগঠিত ছিল, কিন্তু গণিত এখনও আমার কাছে অস্পষ্ট ছিল। টিউশনের মধ্যে মাঝে মাঝে আমি ঘুমিয়ে পড়তে শুরু করলাম। যখন শিক্ষক পানির জন্য ঘর থেকে বের হতেন, তখন হঠাৎ করে আমার ঘুম চলে আসত এবং আমি 1 থেকে 2 ঘন্টা ঘুমিয়ে থাকতাম। শিক্ষক কখনোই আমার এ বিষয়ে কিছু বলেননি বা মার কাছে অভিযোগ করেননি। আমি বুঝতে পারছিলাম যে শিক্ষক সত্যিই ভালো, কিন্তু আমার ঘুমানোর পর অন্য জায়গায় কিছু ঘটছিল যা আমার অজানাই ছিল। মা এবং শিক্ষকের মধ্যে কিছু চলছে, কিন্তু তাতে আমার দৃষ্টি পড়ছিল না। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার চোখের আড়ালে কিছু একটা ঘটছিল। একদিন টিউশন চলাকালীন হঠাৎ করে আমার কাশি হতে লাগল এবং তা বন্ধ হতে চাইছিল না। আমার কাশি করতে দেখে শিক্ষক আমার পিঠে হাত দিলেন। কাশির শব্দ মায়ের কাছে পৌঁছালে তিনি তাড়াতাড়ি জল নিয়ে এলেন। সেই সময়েও আমি শিক্ষকের উপর নজর রেখেছিলাম। যখন মা পানির গ্লাসটি শিক্ষকের হাতে দিলেন, তাদের হাত হঠাৎ একসাথে ছুঁয়ে গেল। এটা দেখে আমার মধ্যে অদ্ভুত একটা অস্বস্তি আর মায়ের উপর কিছুটা রাগও তৈরি হলো। তখন আমার মধ্যে ঠিক কী চলছে তা নিজেই বুঝতে পারছিলাম না। এরপর শিক্ষক আমার কাছাকাছি এসে নিজে হাতে আমাকে পানি দিলেন, আর আমার মধ্যে এক ধরনের অজানা অনুভূতি শুরু হলো, যা আগে কখনো অনুভব করিনি। পরের দিন স্কুলে বিরতির সময় আমার বন্ধু অদিতির সঙ্গে দেখা হলো। অদিতি আমার পুরনো বন্ধু। আমরা 12 ক্লাস পর্যন্ত একসাথে পড়েছি, যদিও সে ফেল না করে কলেজে ভর্তি হয়ে গেছে। সেদিন তাকে এক ছেলের সাথে দেখলাম। জানতে চাইলাম, তুমি সবসময় এই ছেলেটার সঙ্গে সময় কাটাও কেন? অদিতি মুচকি হেসে বলল, ও আমার বয়ফ্রেন্ড। তার কথা শুনে বললাম, অদিতি, এত কম বয়সে এসব ঠিক নয়। প্রেমের জন্য তো এখনো সময় আছে। তখন অদিতি হেসে বলল, রাইমা, কলেজ লাইফ তো এসব মজার জন্যই। অদিতির কথা শুনে মনে হলো কলেজে গেলে বয়ফ্রেন্ড থাকা যেন স্বাভাবিক।
যদিও আমি কলেজে যাই না, তবুও ভাবছিলাম সত্যি কি বয়ফ্রেন্ড থাকা দরকার। অদিতি বলল, কলেজে প্রায় সবারই বয়ফ্রেন্ড থাকে। তুমি স্কুলে আছো, তাই হয়তো এসব ঠিকমতো বোঝো না। তার কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম, না, আমার বয়ফ্রেন্ড নেই। আমার দ্বিধা দেখে অদিতি বলল, তোমার বয়স আমার মতোই। কাউকে ভালো লাগলে সময় কাটাতে ভয় পাওয়ার কিছু নেই। কথাগুলো আমাকে ভাবনায় ফেলল। তখনই অদিতি বলল, বন্ধুত্ব করতে চাইলে আমার বয়ফ্রেন্ডের এক বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমি সঙ্গে সঙ্গেই জানিয়ে দিলাম, না, আমি এখন এসবের জন্য প্রস্তুত নই, কারণ আমার বয়সের ছেলেদের প্রতি আমার বিশেষ আগ্রহ ছিল না। গত কিছুদিন ধরে আমার নজর কেবল আমার টিউশন টিচারের প্রতি ছিল। কখনো কখনো অনিচ্ছাকৃতভাবে টিচারের হাত আমাকে স্পর্শ করলে এক ধরনের অনুভূতি আমার মনে জেগে উঠত। অদিতির সাথে কথা বলে আমি বুঝতে পারলাম, যখন কাউকে ভালোবাসা হয় তখন এ ধরনের অনুভূতি হতে পারে। এখন আমি বুঝতে পারলাম যে আমার টিউশন টিচার আমাকে ভালো লাগছে, আর তাদের বয়সের বিষয়টি আমার কাছে অপ্রধান হয়ে পড়ে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম শীঘ্রই আমি আমার অনুভূতি আমার টিচারের সাথে শেয়ার করব। আমি নিশ্চিত ছিলাম যে সে আমার প্রস্তাব নাকচ করবেন না, কারণ আমার সৌন্দর্য বিশেষভাবে আকর্ষণীয়। সেদিন যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম, মায়ের কিছু বলার আগেই আমি টিউশনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমাকে তাড়াতাড়ি প্রস্তুত দেখে মা আমাকে প্রশংসা করে বললেন, আজ তো তুমি দারুণ প্রস্তুতি নিয়ে এসেছো। মা জানতেন না আমি কেন এত তাড়াহুড়ো করেছিলাম। কিছুক্ষণ পরে টিচার যখন আমার বাড়িতে এলেন, আমি শুধু তার দিকে তাকিয়েছিলাম। যখন স্যার আমাকে পড়াচ্ছিলেন তখন আমার মন পড়ার দিকে ছিল না, বরং আমি তার দিকে মনোযোগী ছিলাম। হঠাৎ তার দৃষ্টি আমার দিকে পড়লে আমি তৎক্ষণাৎ অন্যদিকে তাকিয়ে গেলাম। টিচার বললেন, আমি একটু পানি পান করতে যাচ্ছি, তুমি এই প্রশ্নটা সমাধান করো। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম, কিন্তু আমার মন পড়ার উপর ছিল না, বরং আমার ক্রাশের দিকে। আমি তাকে মনে মনে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কিভাবে তাকে এই কথাটা জানাবো। কিছুক্ষণ পর আমি বিশ্রাম নিতে যাচ্ছিলাম, ঘুম পাচ্ছিল, কিন্তু নিজেকে জাগিয়ে রাখলাম। অনেকক্ষণ কেটে গেল, তবু টিচার ফিরে এলেন না। তাকে ডাকতে বাইরে গিয়ে দেখি তিনি হলরুমে মায়ের সাথে বসে আছেন আর মায়ের কাঁধে হাত রেখে গল্প করছেন। দৃশ্যটা দেখে কিছুটা অদ্ভুত লাগল। আমাকে দেখেই সে মায়ের থেকে কিছুটা দূরে সরে গিয়ে বললেন, আমার একটু অলস লাগছে, তাই আমি তোমার মাকে বলেছিলাম আমার জন্য চা বানাতে। আমি মাথা নেড়ে কিছু বললাম না। মা বললেন, ঠিক আছে, আমি চা বানিয়ে নিয়ে আসছি। এই সময়ে তুমি রাইমার টিউশন চালিয়ে যাও, আমি চা তোমার ঘরে নিয়ে আসব। টিচার আমার সাথে ফিরে ঘরে এলে আমি তার পাশে বসে কিছু গণিতের প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলাম। আসলে আমি কিছুই বুঝছিলাম না, কিন্তু ইচ্ছাকৃতভাবে বারবার তার কাছে প্রশ্ন করছিলাম। পড়ানোর সময় টিচার আমাকে একটি সংখ্যা লেখার জন্য বললেন, কিন্তু আমি ভুলবশত সেই সংখ্যা উল্টো লিখে ফেললাম। টিচার ভাবলেন আমি ভালো করে লিখতে পারছি না, তাই তারা আমার হাত ধরলেন এবং আমাকে সঠিকভাবে লিখতে শেখানোর চেষ্টা করলেন। সে যখন আমার হাত ধরেছিল এবং লেখার পদ্ধতি বুঝাচ্ছিলেন, তখন আমার মনে এক অদ্ভুত খুশির অনুভূতি হচ্ছিল। আমার প্রিয় ব্যক্তি আমার খুব কাছাকাছি ছিলেন এবং আমি তার দিকে হাসি মুখে তাকিয়েছিলাম। তখনই মা চা নিয়ে ঘরে এলো। মা দেখা মাত্রই টিচার আমার থেকে একটু দূরে সরে গেলেন, যেন মা তাকে শাসন করার জন্য এগিয়ে আসছেন। আমি মা এবং টিচারের সম্পর্কের দিকে বেশি লক্ষ্য করছিলাম না। আমার মন ছিল একমাত্র টিচারের দিকে। ভাবছিলাম কিভাবে তাকে আরও বেশি আকৃষ্ট করতে পারব, কিভাবে আমি তাকে আমার মনের কথা বলতে পারব। পরের দিন টিউশনের মাঝে টিচার আবার পানি খাওয়ার জন্য বেরিয়ে গেলেন। অনেক সময় হয়ে গেছে, কিন্তু টিচার ফিরে আসছিলেন না। তাকে খুঁজতে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। সেই দিন তারা হলরুমে নেই। মনে মনে ভাবতে লাগলাম তারা আবার কোথায় গেল। আমি মায়ের ঘর থেকে কথাবার্তার শব্দ শুনতে পেলাম। আমি ধীরে ধীরে মায়ের ঘরের কাছে গেলাম এবং দেখলাম দরজা একটু খোলা। দেখলাম টিচার মায়ের সঙ্গে সেখানে বসে আছেন এবং তারা একে অপরের খুব কাছে। টিচারের একটি হাত মার কাঁধে ছিল। এই দৃশ্য দেখে আমি অত্যন্ত হতবাক হলাম, কারণ আমি দেখলাম আমার মা আমার পছন্দের ব্যক্তির সাথে সময় কাটাচ্ছেন। সেই মুহূর্তে আমার মন ভরে গেল রাগে। আমি দ্রুত কিচেন থেকে একটি কাচের গ্লাস জল নিয়ে এসে মার ঘরের সামনে গ্লাসটি জোরে ফেলে দিলাম। ওই শব্দে তারা দুজনই তৎক্ষণাৎ বাইরে এসে পড়লেন। মাকে দেখার পর আমি বললাম, বিপত্তি হয়ে গেছে, গ্লাসটি হাত থেকে পিছলে গেছে। কিন্তু টিচার উল্টো প্রশ্ন করে বললেন, তুমি এখানে কি করছো?
আমি সোজাসুজি তাদের দিকে তাকালাম এবং টিচার আমাকে বললেন, তোমার মায়ের মোবাইলের সমস্যা দেখা দিয়েছিল, তাই তোমার মা আমাকে এখানে ডেকেছিলেন। তার ভয়ে ভয়ে কথা বলার ধরন যা বুঝিয়ে দিল যে তাদের মধ্যে এক বিশেষ সম্পর্ক ছিল, যা আমার কাছ থেকে আমার মা আর আমার স্যার লুকাতে চাচ্ছে। কিন্তু আমি তো মার মেয়ে, এবং আমি জানতাম যে আমি আমার মায়ের থেকে বেশি তরুণ ছিলাম। টিচার অবশ্যই আমার প্রতি আকৃষ্ট হতে বাধ্য ছিল। এখন আমার পরিকল্পনা ছিল কিভাবে টিচারকে আকর্ষণ করব। সেই দিন কিছু করতে পারলাম না, কারণ টিউশনের সময় শেষ হয়ে গেল, কিন্তু আগামী দিনে আমি নিশ্চয়ই কিছু করার চেষ্টা করব। একদিন যখন আমি টিউশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আমি একটি ছোট ফ্রক পরেছিলাম। সেই পোশাকে আমাকে অনেক সুন্দর লাগছিল, আর আমি একটু হালকা করে সেজেছিলাম। যখন টিচার টিউশনে এলেন, তিনি আমাকে বারবার দেখতে লাগলেন। পড়াশোনা শুরু হলে কথার মধ্যে আমি তার হাত আমার পায়ের কাছে রাখলাম। এরপর বেশ কিছু সময় ধরে টিচার তার হাত আমার পায়ের কাছ থেকে সরালেন না। এতে বুঝতে পারছিলাম যে তিনি ক্রমশ আমার প্রতি আকৃষ্ট হচ্ছেন। সেদিন সময় কেটে গেল, কিন্তু প্রতিদিনের মতো টিচার পানি খেতে বা অন্য কোনো কারণে ঘর থেকে বেরিয়ে যাননি। বরং তিনি আমাকে হাত ধরে পড়াতে লাগলেন এবং মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছিলেন। এটি আমার কাছে খুব ভালো লাগছিল। হঠাৎ করে মা এসে যান। যখন তিনি দেখলেন টিচার আমার হাত ধরে পড়াচ্ছেন, তার চোখ বড় হয়ে গেল। মা চায়ের প্রসঙ্গে টিচারকে সেই ঘর থেকে বাইরে নিয়ে গেলেন। আমি স্বভাবতই টিচারের পেছনে চলে গেলাম। টিচার সরাসরি মায়ের ঘরে না গিয়ে বাইরে হলের একটি কোণে বসে থাকলেন। মা আমাকে কিচেনে নিয়ে গিয়ে গম্ভীরভাবে বলতে লাগলেন, তুই আর ছোট নেই, এইভাবে অচেনা মানুষের সামনে ছোট পোশাকে ঘুরে বেড়াতে তোর কিছু মনে হয় না? তিনি বললেন, এটি আমার প্রথম এবং শেষ সতর্কতা। মার গম্ভীর মুখের দিকে তাকিয়ে আমার মনে হল তিনি সত্যিই চিন্তিত। মনে হচ্ছিল যেন তিনি সতী সাবিত্রী যেভাবে থাকেন, কিন্তু তার বিয়ে হয়ে গেলেও তিনি একজন যুবকের সাথে সময় কাটাচ্ছেন। আমি তখন এমন পোশাক পরেছিলাম যা মায়ের কাছে অশালীন লেগেছিল। যখন আমি কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই বাইরে থেকে বাবা ডাকলেন। সেদিন বাবা আগে বাড়ি এসেছিলেন। বাবার ডাক শোনার পর মা এক গ্লাস জল নিয়ে বাইরে চলে গেলেন। সেদিন রাতের ঘটনাগুলি আর কেউ জানত না। ঘুমানোর আগে আমি মায়ের কাছে ক্ষমা চাইলাম এবং বললাম, মা, আমি ভবিষ্যতে স্যারের সামনে এমন কিছু করব না। পরের দিন টিউশনের সময় আসার আগে মা বাজারে যাওয়ার জন্য বেরিয়ে গেলেন। আমি রাতের ক্ষমা চাওয়ার মাধ্যমে মায়ের বিশ্বাস অর্জন করতে চেয়েছিলাম যে আমি আর স্যারের সামনে এমন আচরণ করব না। সাধারণত রবিবারে বাজার হয় এবং মা সবসময় বাজারে যেতেন। আমি ভাবলাম, যদি মা আমার এবং স্যারের মধ্যে কিছু সন্দেহ করেন তবে তিনি বাজারে যাবেন না। তাই আমি আগে থেকেই তাকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করলাম, যাতে তার মনে সন্দেহ দূর হয়, আর যেন বাজারে চলে যান। মা বাজারে চলে যাওয়ার পর আমি এবং স্যার বাড়িতে একা ছিলাম। তখন অচিরেই টিচার আমার হাত ধরে আমাকে গণিত পড়াতে শুরু করলেন। তিনি বললেন, আমি জানি তুমি ইচ্ছা করে গণিতে ভুল লিখছিলে, যাতে আমি তোমার হাত ধরতে পারি। তার কথা শুনে আমি হাসতে লাগলাম। তারপর তিনি বললেন, রাইমা, তুমি খুব সুন্দর। কি তোমার ধারণা আমি তোমার দিকে নজর দিইনি? তিনি বললেন, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি তোমার বয়সের তুলনায় অনেক বেশি সুন্দর। এটি সেই সময় যখন প্রেমের কথা বলার জন্য প্রস্তুত হওয়া উচিত। তবে তুমি কেন নিজেকে আটকে রেখেছ? স্যারের কথাগুলো শুনে আমি হাসি চাপতে পারলাম না, কারণ যেটা আমি চাইছিলাম সেটাই তার মুখ থেকে বেরিয়ে এলো। স্যার বললেন, আমি তোমার প্রতি ভালোবাসা অনুভব করি। তিনি আমাকে আলতো করে হাত ধরলেন। আমি জিজ্ঞেস করলাম, স্যার, কি সত্যিই আপনি আমার প্রতি প্রেম অনুভব করেন? আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু একটা প্রশ্ন আছে, আপনি কেন প্রতিদিন কোনো না কোনো বাহানা তৈরি করে মায়ের ঘরে যান? আপনাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আমার প্রশ্ন শুনে স্যার হাসলেন এবং বললেন, রাইমা, তুমি কি মনে করো আমি তোমার মার প্রতি আকৃষ্ট? একদম নয়। আমি তো প্রথম থেকেই তোমার প্রতি নজর রেখেছিলাম। আমি দেখতে পেয়েছিলাম যে তুমি আমাকে ভালোবাসো কিনা। কিন্তু তোমার মায়ের কারণে আমি আমাদের সম্পর্কটি গোপন রাখতে চেয়েছিলাম, যাতে তিনি সন্দেহ না করেন। আমি ভয় পেয়েছিলাম যে যদি আমি তোমার সামনে আমার অনুভূতির প্রকাশ করি তাহলে তুমি বিপর্যস্ত হয়ে যাবে, এ কারণে কিছু বলিনি। পরে ধীরে ধীরে তিনি আমার কাছে আসতে শুরু করেন এবং আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে থাকে। হঠাৎ করে আমার ঘরের দরজা জোরে খুলে যায় এবং সেখানে মা চলে আসেন।
তাকে দেখে আমি একটু অবাক হলাম, কিন্তু একই সঙ্গে জানতাম যে আমি কোনো ভুল করছি না। আমি শুধু একজন বন্ধুর সাথে সময় কাটাচ্ছি। মা আমার কাছাকাছি এসে স্যারকে দূরে সরিয়ে দিলেন এবং বললেন, ভালো হয়েছে, আমি যদি মোবাইলের দিকে নজর না দিতাম তাহলে হয়তো তোমার এবং এই মানুষের সত্য আমার সামনে এসে যেত না। ব্যাগে মোবাইল না থাকার কারণে আমাকে আবার বাড়িতে ফিরতে হলো। প্রিয়া, এত কম বয়সে তোমার। আমি জানি আমি গতকালই তোমাকে সতর্ক করেছিলাম, কিন্তু আজকে তুমি আবার সেই অবস্থায় পৌঁছে গেছ। স্যার মার সামনে আমাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছেন। স্যার মাকে বললেন, বেশ কিছু দিন ধরে তোমার মেয়ে বেশ কিছু অদ্ভুত কাজ করছে। আজকে সে নিজেই আমার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এসেছে। মাকে বলতে দেখার পর আমি বাধা দিলাম এবং বললাম, মা, এই লোকটির কথায় বিশ্বাস করো না। আমি তোমার শপিং ব্যাগে থেকে তোমার মোবাইল বের করেছিলাম, যাতে তুমি অর্ধেক পথে ফিরে এসে সত্যটা জানতে পারো। এটি আমি ইচ্ছাকৃতভাবে করেছি, যাতে তুমি বুঝতে পারো এই ব্যক্তির আসল চেহারা কি। আমি বললাম, এই টিউশন শিক্ষক আমাদের বাড়ির 2 মহিলার সঙ্গে এক ধরনের অসৎ ব্যবহার করছে। তুমি তার প্রেমে পড়তে পারো, কিন্তু আমি না। আমি কয়েকবার তোমাদের দুজনকে একসঙ্গে দেখেছি। তাই আমি এই সব ঘটনাকে সাজিয়েছি, যাতে তোমার কাছে এই লোকটির সত্যি মুখোশ খুলে দিতে পারি। যখন স্যার পড়াতে আসেন, ঠিক তখন আমি মায়ের মোবাইলে ভিডিও রেকর্ডিং শুরু করে দিই এবং সেটি ঘরের এক কোণে রাখি। যে কোনো কিছু তিনি মায়ের সম্পর্কে বলতেন, সবকিছু সেই মোবাইলে রেকর্ড হয়ে গিয়েছিল। যখন মা সেই ভিডিওটি দেখলেন, তিনি বুঝতে পারলেন যে স্যার তাদের সাথে প্রতারণা করছেন। মা টিউটরকে পুলিশে দেওয়ার হুমকি দিলে সে পালিয়ে যায়। এরপর মা স্বীকার করলেন যে বাবার থেকে ভালোবাসা ও সঙ্গ না পেয়ে তিনি টিউটরের মিষ্টি কথায় ভুল পথে চলে গিয়েছিলেন। টিউটরের প্রতি বিশ্বাস করে এতটাই গভীরে জড়িয়ে গিয়েছিলেন যে আমাকে পর্যন্ত ভুলে গিয়েছিলেন। পরে বুঝলেন, সে মায়ের পাশাপাশি আমার প্রতিও কুদৃষ্টি রাখছিল। অদিতির সতর্কতায় আমরা ওই টিউটরের ফাঁদ থেকে রক্ষা পেয়েছিলাম। মা প্রতিজ্ঞা করলেন, আর কাউকে বিশ্বাস করবেন না, আর আমি ঠিক করলাম পড়াশোনায় মনোযোগ দিয়ে বাবার স্বপ্ন পূরণ করব। বন্ধুরা, মনে রাখবেন, একজন সঙ্গীর ভালোবাসা শুধু অর্থের উপর নির্ভর করে না। সময় দেওয়া, অনুভূতি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই দিকগুলো উপেক্ষা করা হয়, তাহলে তৃতীয় কেউ সেই ফাঁক পূরণ করতে পারে। সতর্ক থাকুন এবং জীবনের প্রতিটি সম্পর্কের প্রতি শ্রদ্ধা রাখুন। এই গল্পের শিক্ষা হল, ভালোবাসা মিষ্টি কথায় নয়, বরং বিশ্বাস, শ্রদ্ধা ও আন্তরিকতার উপর নির্ভর করে। সম্পর্ক সৎ ও খোলামেলা হওয়া উচিত এবং নিজের সম্মান রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো সম্পর্ক আমাদের সম্মান বা নিরাপত্তায় হুমকি সৃষ্টি করে, তবে তা থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ। মা ও রাইমা সিদ্ধান্ত নেয়, তারা জীবনে এমন কাউকে স্থান দেবে না যারা তাদের শান্তি নষ্ট করতে পারে। নেতিবাচক পরিস্থিতি থেকেও শিক্ষা নিয়ে জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।